এবং হচ্ছে কার্ফিউ চলতেছিল, একটু পর সেনাবাহিনী এসে আমাদেরকে বলতেছে তোমরা এখান থেকে চলে যাও, নাহলে গুলি করবো, কারণ এখন কার্ফিউ চলতেছে, এরকম বলতেছিল। তো আমাকে থেকে সাংবাদিকরা চলে আসছে যে ভাই আপনারা বলছেন যে এখানে নাকি আপনারা অর্ধ কোটি মানুষ নিয়ে আসবেন, এখন মধ্যে কেউ নাই, আপনাকে আন্দোলন পিছিয়ে দিচ্ছেন, এটা একটা খুব বড় একটা প্রশ্ন ছিল। সেনাবাহিনী যে ওদিকে ফিরেছে, আমরা এখানে যারা লোকজন ছিলাম আমি সবাইকে সাথে নিয়ে আল্লাহ আকবার বলে শাহবাগ চলে আসি এবং শাহবাগ চত্বর দখল করে ফেলি। আমাদের আন্দোলন সফল হচ্ছে, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এটা যখন বলতেছি মানুষজন এত খুশি হয়েছে, মানে এত মানুষ আনন্দ করতেছে, সবাই এসে জড়িয়ে ধরতেছে, কেউ এসে হচ্ছে মানে ফুল দিচ্ছে, কেউ জড়িয়ে ধরতেছে, কেউ চুমু খাচ্ছে। আমি যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তারপর থেকে মোটামুটি বিভিন্ন যৌক্তিক বিষয়ে প্রতিবাদ জানাইতাম, ওরকম একটা টেন্ডেন্সি আমাদের আগে থেকে ছিল। সো যখন হচ্ছে আমরা দেখতে পাই যে নতুন করে আবার সরকার চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য ফিরিয়ে আনছে, সো এক্ষেত্রে আমরা বড় বড় মতোই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি। এবং যেহেতু এটা অনেক বড় ব্যাপার এবং এখানে সারা দেশের সকল শিক্ষার্থীর ব্যাপার জড়িত, সেই জন্য আমরা হচ্ছে সকলকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলি। তো এই জায়গা থেকে আগের সেই টেন্ডেন্সি অনুসারেই কোটা আন্দোলনে যুক্ত হওয়া। যখন হচ্ছে ওহিদুজ্জামান তুষার সে হচ্ছে হাইকোর্টে যে রিট করেছিল 18 পরিপত্র বাতিলের জন্য, এবং সেটা যখন তার রিটের প্রেক্ষিতে বাতিল করে দেওয়া হয়, সো যখন থেকে এটা সামনে আসছে তখন থেকে কিন্তু আমরা প্রতিবাদ জানাইছি। প্রথমে আমরা শুরু করেছিলাম অনলাইনে। তো অনলাইনে আমরা যারা হচ্ছে এরকম ক্যাম্পাস অ্যাক্টিভিজম করতাম, ইনক্লুডিং হাসনাত, নাহিদ, সার্জিস, আসিফ, সবাই মিলে আমরা ফেসবুকে প্রথম এটার বিরুদ্ধে আওয়াজ তুলি। সো এবং হচ্ছে আমরা নিজেরা কথাবার্তা বলি, যেহেতু এখানে অনেক বড় একটা ব্যাপার, সো এখানে বিচ্ছিন্নভাবে না করে সবাই মিলে একটা প্রতিবাদ জানানো উচিত। তো সেই জায়গা থেকে সবাই আলোচনা করে ওই দিন সন্ধ্যাবেলাতে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে জড়ো হই এবং আমরা হচ্ছে যারা লাইব্রেরিতে পড়াশোনা করতেছিল ওদেরকেও বিষয়গুলো জানাই, অবহিত করি। সো লাইব্রেরির শিক্ষার্থীরা নেমে আসে এবং হলপাড়া থেকেও শিক্ষার্থীরা আসে। সো ওই দিন সন্ধ্যাবেলাতে কিন্তু আমরা একটা জনসমাগম হয় লাইব্রেরির সামনে। সো এটা ছিল হচ্ছে আমাদের আন্দোলনের একদম প্রারম্ভিক সময়। সো এরপরে হচ্ছে আমরা ঈদের আগ পর্যন্ত কয়েকটা ধাপে ধাপে কর্মসূচি পালন করি। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্যাম্পাসের ভেতরে মিছিল করি, লিফলেট বিতরণ করি, স্মারকলিপি জমা দেই। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক বিষয়। তারিখগুলো তো স্পেসিফিক মনে নাই। আমরা শুরুতে হচ্ছে তো 5ই জুন সন্ধ্যাবেলা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে জড়ো হই এবং সেখানে আমরা আমাদের একদম প্রাথমিক কর্মসূচি পালন করি। সো তারপর দিন আমাদের খুব সম্ভবত একটা মিছিল ছিল, বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের অভ্যন্তরেই, এবং এরপরে হচ্ছে আমরা লিফলেট বিতরণ করি। এরপরে আমরা হচ্ছে আমার তারিখটা ঠিক খেয়াল নেই, সম্ভবত 9 জুন হতে পারে বা আর আগে হতে পারে, আমরা হচ্ছে স্মারকলিপি জমা দিয়েছিলাম, সচিবালয়ে স্মারকলিপি জমা দিয়েছিলাম। সো এরপরে হচ্ছে আমাদের কোরবানি ঈদের বন্ধ চলে আসে। সো কোরবানি ঈদে আমাদের মোটামুটি অনেকে বন্ধ ছিল এবং কোরবানি ঈদের পরে ক্যাম্পাস যখন খুলে তখন হচ্ছে আমাদের মেইনলি আন্দোলনটা শুরু হয় দ্বিতীয় ধাপের। বিষয়টা হচ্ছে আমাদের আন্দোলনটাকে আপনি 3টা ভাগে ভাগ করতে পারেন। প্রথম হচ্ছে প্রারম্ভিক দিক, যেটা আমি বলেছি যে কোরবানির বন্ধের আগে ক্যাম্পাস যেটা করেছিলাম। এরপরে হচ্ছে কোরবানি ঈদের পরে আমরা যখন ক্যাম্পাসে আসি, এরপর থেকে হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ফলে ক্যাম্পাস খালি হয়ে যায়, এটা হচ্ছে আন্দোলনের দ্বিতীয় ভাগ আর কি। এবং এরপরে যখন আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, ওইটা ছিল আন্দোলনের তৃতীয় ভাগ। সো দ্বিতীয় ভাগটা হচ্ছে মেইনলি আমরা যখন ঈদের ছুটির পরে ক্যাম্পাসে আসি। ক্যাম্পাসে আসার পরে আমরা প্রথমে হচ্ছে আমার তারিখটা খেয়াল নাই ঠিক, শহীদ মিনারে হচ্ছে আমরা একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করি এবং সেখান থেকে আমরা আন্দোলনের দ্বিতীয় ধাপের সূচনা করি। সো আমরা পর্যায়ক্রমে যেটা করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে আমরা আমাদের হলগুলো প্রদক্ষিণ করে হলগুলো থেকে শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা হচ্ছে শাহবাগ গিয়ে ব্লক করতাম এবং সাথে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা তারা একটা অংশ কাওরান বাজার, বাংলা মোটর, ওইদিকে মিন্টো রোড এদিকে চলে যেত, ব্লক করতো। এবং এদিকে হচ্ছে আমাদের এই নীলক্ষেত এলাকাটা হচ্ছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, এই সমস্ত কলেজের শিক্ষার্থীরা ব্লক করতো। আমাদের সায়েন্সের হলগুলো থেকে শিক্ষার্থীরা বের হয়ে গিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার, চানকার পুলিশ বলা ব্লক করতো। এবং একই সাথে সারা বাংলাদেশের যে সমস্ত শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তারা হচ্ছে মেইনলি বের হয়ে তাদের নিকটবর্তী যে সমস্ত মহাসড়ক রয়েছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা রয়েছে, সেখানে তারা ব্লকের কর্মসূচি পালন করতো। এভাবে সকলের একটা সম্মিলিত প্রেশার কিন্তু পরবর্তী দেখতে পাই আমরা 5ই আগস্ট হাসিনা পলায়ন করে। সো এভাবে যখন হচ্ছে আন্দোলন চলতেছিল, আমাদের মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে দুইটা খুব সিগনিফিকেন্ট ঘটনা আছে, আমি যেটা বলি আর কি। সেটা হচ্ছে একটা 14 আগস্ট রাতে যখন হচ্ছে খুনি হাসিনা আমাদেরকে 14 জুলাই রাতে খুনি হাসিনা যেন আমাদেরকে রাজাকার নাতিপুতি ট্যাগ দেয়। সো আমার কাছে আসলে এরকম দিন আমি কখনোই দেখি নাই যে রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হল থেকে বেরিয়ে এসেছে এবং মেয়ে শিক্ষার্থীরা হলের গেট ভেঙে চলে আসছে এবং মানে এত পরিমাণ উপস্থিত ছিল, আমার কাছে মানে সবাই চলে আসছে। এবং মেয়েরা হচ্ছে হল থেকে ওই যে স্টিলের থালা বাসন, চামচ এগুলো নিয়ে এভাবে ঢোলের মতো বাজারে বাজারে চলে আসছে। আমরা সকলের কণ্ঠে সম্মিলিত সুর, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যে হাসিনার দেয়া স্যাটায়ারকে আমরা ওর প্রতি আবার ফিরিয়ে দিলাম রাজাকার বলে, এইটা আসলে সবচেয়ে আন্দোলনের একটা মোড় ঘুরে দেওয়ার মতো ঘটনা। এবং এই দিন রাতে কি ছাত্রলীগ আমাদের প্রতি হামলা করার জন্য বেরোয়ছিল। এদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ এবং ওদিক থেকে বিভিন্ন মহানগর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা হচ্ছে শাহবাগে রয়েছে, থানা রয়েছে, তারা জড়ো হয়েছিল।
তখন আমাদের প্রতি হামলার একটা পরিকল্পনা ছিল, কিন্তু হয়তোবা আমাদের উপস্থিতি বেশি হওয়ার কারণে তারা ওইদিন হামলা করতে সাহস পায় নাই। কিন্তু তারা কিন্তু পরদিন পরিকল্পনা মাফিক তারা হচ্ছে বিভিন্ন মহানগর থেকে ছাত্রলীগের অস্ত্রদের টোকাই ক্যাডারদেরকে বিভিন্ন বাসে করে করে ক্যাম্পাসে নিয়ে আসছে, এবং তারা এনে এই যে মধুর ক্যান্টিন আমার সামনে, তারা মধুর ক্যান্টিনে সমাবেত করেছিল। সো ওই দিন হচ্ছে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে রাজু ভাস্কর্যে, যে আমরা হাসিনার যে আমাদের রাজাখান আতিকুতি বলেছে, সো এই রাজাখান আতিকুতির ট্যাগ দিয়েছে, এই ট্যাগকে সরিয়ে নিতে হবে এবং তাকে দুঃখ প্রকাশ করতে হবে ছাত্র সমাজের কাছে। সো এই দাবিতে আমাদের সেদিন কর্মসূচি ছিল এখানে। সো আমরা মেনলি দুপুরের দিকে ওখানে রাজু ভাস্কর্যে আমাদের কর্মসূচি চলছে, পাশাপাশি আমাদের একটা গ্রুপ আমরা হলপাড়া এসেছি মাইক নিয়ে আমাদের হলের শিক্ষার্থীদের ডেকে নেওয়ার জন্য। সো আমরা যখন হচ্ছে বিজয় কৃত হলের সামনে আসি, তখন ওইখানে উপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা আমাদের উপরে বিভিন্ন ইট পাটকেল ফুলের টব উপরে আগে থেকে জমিয়ে রাখা বিভিন্ন নিক্ষেপযোগ্য বস্তু তারা উপরে জমিয়ে রেখেছিল। আমরা যখন হলের গেটে গিয়ে ডাকাডাকি করতেছিলাম, তার উপর থেকে ওগুলো আমাদের নিক্ষেপ করে এবং সেখানে আমাদের কয়েকজন আহতও হয়। সো তারা যখন এগুলো নিক্ষেপ করে, আমরাও নিজ থেকে পাল্টা জবাব দেওয়া শুরু করে, আমরাও কিছু কিছু নিক্ষেপ করি। সো এবার যে একটা সংঘর্ষের মতো অবস্থা হয়ে যায়। তারা হচ্ছে ওখান থেকে বিজয় একাত্তর হল ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগ, ওখান থেকে শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ এবং জসীমউদ্দিন ছাত্রলীগ, তারা যারা ছিল তারা হচ্ছে হেলমেট সজ্জিত অবস্থায় হকি স্টিক সহ বিভিন্ন দেশীয় অস্ত্রপাতি নিয়ে বের হয়ে আমাদের ধাওয়া দেয়। এবং তারা হচ্ছে সবাই ছিল পূর্ব পরিকল্পনার মতো সজ্জিত ছিল। ওদিকে ছিল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, এদিকে হচ্ছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগ যা বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল তাদের একটা ইউনিট। সো মধ্যখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম, আমরা মধ্যখানে স্যান্ডউইচের মতো একটা অবস্থা ছিল আমাদের। সো আমরা হচ্ছে সেফলি হচ্ছে ওখান থেকে বের হয়ে মৌসত্তর হয়ে বিচত্তরে চলে যায় এবং বিচত্তরেও ছাত্রলীগ আমাদের হামলা চালায়। সো তারা কিন্তু ওখানে আমাদের নারী শিক্ষার্থীর উপর হামলা চালায়। এখান থেকে আমরা গিয়ে হচ্ছে ওদিকে পলাশি চলে যাই বা ওদিকে হচ্ছে ঢাকা মেডিকেল অনেকে ভর্তি হয়। সো এটা একটা বিবিসি থেকে আমার দিন ছিল ওই দিন, আমাদের 15ই আগস্ট মানে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এই দিনটা হচ্ছে আমাদের আন্দোলনের মোড় ঘুরে দেওয়ার জন্য অন্যতম একটা স্মরণীয় দিন। এবং এই দিনের পর তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা একদম ম্যাস আকারে ছড়িয়ে পড়ে। বিভিন্ন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তো হচ্ছে মানে রাস্তায় নেমে এসে আমাদের যে শূন্যতা সেটা তারা পূরণ করে দেয় এবং পর্যায়ক্রমে সারা দেশের সকল মানুষ একটা যৌক্তিক আন্দোলনে যুক্ত হয়। এবং ওই সময় থেকে আমার কাছে মনে হয় যে আন্দোলনটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য নিরূপণের জন্য ছিল না, তখন মানুষ সবার ভিতরে এই যে একটা 16 বছরের ক্ষোভ, 16 বছরে যে বৈষম্যের শিকার হওয়ার ক্ষোভ, 16 বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ, বাতের অধিকার থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ, এই সকল ক্ষোভকে একত্রিত করে সারা বাংলাদেশের মানুষ ছাত্রদের পেছনে এসে দাঁড়ায় এবং সকলের সম্মিলিত প্রতিরোধের ফলশ্রুতিতে 5ই আগস্ট আমরা দেখতে পাই খুনি হাসিনা দেশ ছেড়ে পলায়ন করে। এটা ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট। আচ্ছা, আন্দোলনটা তো আমরা সূচনা লগ্নে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিস্ট ছিল, যারা বিভিন্ন যৌক্তিক বিষয়ে প্রতিবাদ করতো, সো তাদের মাধ্যমে প্রাথমিকভাবে সংগঠিত হয়েছিল। এবং এখানে হচ্ছে পর্যায়ক্রমে আমরা সমাজের সকল স্তরের মানুষকে যুক্ত করেছি। আমরা যখন হচ্ছে 8ই জুলাই সমন্বয় কমিটি গঠন করি, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন ছিল, অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল, যারা হচ্ছে আগে থেকে একটু পরিচিত বিভিন্ন যৌক্তিক আন্দোলনে অবদান রাখার জন্য। এবং একই সাথে যখন আমরা সারা দেশে কমিটি করি, সারা দেশে আমাদের আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য, কানেক্ট করার জন্য আমার কিছু মানুষকে নিয়ে আসে, ওই সময় আমরা ছাত্র দল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আমরা সারা দেশে আন্দোলনটা কানেক্ট করি। সো সবাইকে সাথে নিয়ে আন্দোলন করেছি আমরা। ওই সময় তো হচ্ছে আমাদের লাইফ পুরো রিস্কে ছিল। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, বিশেষ করে যারা হলে ছিল, ওরা তো বলতে গেলে সবসময় ছাত্রলীগের হাতের তালুর ভিতরেই ছিল, যে কোনো সময় যে কোনো ক্ষতি করতে পারতো। একদম লাইফ রিস্ক জেনেও শিক্ষার্থীরা আন্দোলনে আসে। এবং যখন ছাত্রলীগ আমাদের আন্দোলনে বাধা দেয়, তারা কিন্তু হলের গেটগুলো দাঁড়িয়ে থাকতো, যা কারা কারা আন্দোলনে যাচ্ছে এদেরকে চিহ্নিত করে রাত্রেবেলা গেস্ট রুমে এদের বিরুদ্ধে নির্যাতন করা হতো। সো তারা কিন্তু জানতো ছাত্রলীগ আমাদের ক্ষতি করতে পারে যে কোনো সময়, কিন্তু এগুলোকে মাথায় রেখেও সবাই আন্দোলনে এসেছিল। ইভেন আমার কথা যদি বলি, আমাদের তো হচ্ছে যারা লিস্টেড সমন্বয় ছিলাম আমরা, আমাদের তো লাইফ সবচেয়ে বেশি রিস্কি ছিল। ইভেন আমার হচ্ছে আমি একটা স্পেসিফিক ঘটনা বলি। একদিন হচ্ছে আমার এক বড় ভাই আমাকে 12-13টা নাম্বার পাঠাইছে, ফোন নাম্বার, হ্যাঁ, যে বলেন আমাকে তো চিনিস। সো দেখলাম ওখানে আছে আমি যে কটা সিম চালাই সবগুলো সিমের নাম্বার, আমার আব্বুর ফোন নাম্বার, আম্মুর ফোন নাম্বার, আমার বোনের ফোন নাম্বার, আমার ফ্যামিলি, আমার সারাউন্ডিং সবার ফোন নাম্বার তার কাছে আছে। সো বললাম ভাই কই থেকে? এটা আসছে সরকারি সংস্থা থেকে। অর্থাৎ তারা তখন থেকে আমাদের সকল ডকুমেন্ট তারা ডকুমেন্টেড করে রাখতেছিল এনিহ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সো আমরা আসলে ওই সময় জাস্ট মানে মৃত্যুর কাছ থেকে শুয়ে আসছি। আন্দোলনের সময় দেখতাম যে আমাদের চোখের সামনে থেকে আমাদের বাইরের গুলিবিদ্ধ লাশ চলে যাচ্ছে। আমার স্পষ্ট মনে পড়ে 4ই আগস্ট সম্ভবত, হ্যাঁ 4ই আগস্ট শহীদ শাহবাগে যখন আমাদের আন্দোলন চলতেছিল, শাহবাগে আমরা আন্দোলন করতেছি, এদিকে হচ্ছে বাংলা মোটরে পুলিশ না, যুবলীগের একটা গ্রুপ গুলি করতেছে।
সো আমাদের ভাইদের গুলিবিদ্ধ বডি নিয়ে তারা আমাদের কাছে আসতেছে। সো এই যে কানের পাশ থেকে বুলেট চলে যাচ্ছে সাই করে, অর্থাৎ আমরা একদম যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারতাম, আমরা মৃত্যুর খুব কাছ থেকে চলে আসছি। সো এটা আসলে এক অন্যরকম অনুভূতি, মৃত্যুর কাছ থেকে শুয়ে দেখার অনুভূতি। তারপরেও আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আমি মনে করি আল্লাহ তালা একটা রহমত, এবং আল্লাহ তালা আমাদেরকে দিয়ে আরও কোনো গ্রেটার পারপাস সার্ভ করার জন্য হয়তো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া। আচ্ছা, আমার কাছে টোটাল আন্দোলনের 3টা জিনিস আমি বলছি। আমি একটা হচ্ছে যখন হাসিনা আমাদের রাজাকার বলেছিল, তখন তাদের প্রতিবাদে রাতের বেলা শিক্ষার্থীদের যে একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ওইটাই ছিল একদম মানে ভোলার মতো না। আসলে শিক্ষার্থীরা বাঁধ ভাঙা ঢলের মতো চলে আসছে, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। এটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একদম বিরল। এরকম ওই রাতের বেলা শিক্ষার্থীরা বের হয়ে আসবে, এটা খুবই বিরল। এরপরে হচ্ছে যেমন পরদিন ছাত্রলীগ আমাদের হামলা চালায়, এটার বিষয়। আরেকটা হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্টের বিষয়টা আমি একটু বিশেষভাবে বলবো। ওই সময় হচ্ছে 5ই আগস্ট তো আমাদের কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা আর কি। ঢাকা সারা দেশ থেকে মানুষজন আসবে, এবং আমার দায়িত্ব ছিল মেনলি শাহবাগটা আমি সমন্বয় করব। আমাদের প্রথম গ্যাদার হওয়ার কথা ছিল শহীদ মিনারে, কিন্তু শহীদ মিনারে পুলিশ গুলি চালানোর ফলে এখানে কেউ দাঁড়াইতে পারে নাই। সো আমি হচ্ছে কী করবো, শহীদ মিনারে প্রথম গেলাম, সেখানে দেখি মানে সবাই ছত্রভঙ্গ, কেউ নাই। এবং হচ্ছে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টিং, এবং যারা আন্দোলনকারী তাদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছিল না, এবং হচ্ছে কারফিউ চলতেছিল। সো এগুলো ভেদ করে মোটামুটি আমি বিভিন্ন রাস্তা ঘুরে, সহজ রাস্তা না গিয়ে বিভিন্ন গলি ঘুরে আমি শাহবাগে পৌঁছাই। তো শাহবাগে আমি যখন পৌঁছাই তখন হচ্ছে সকাল সম্ভবত 10টার দিকে হবে। বাট শাহবাগে আমাদের কথা ছিল ওই সময় আমরা সারা দেশ থেকে প্রায় 1.5 কোটি মানুষ নিয়ে আসবো, এরকম আমাদের প্ল্যান ছিল। কিন্তু শাহবাগে তখন দুঃখজনক কেউ ছিল না, একটা মানুষ ছিল না। শাহবাগে ছিল হচ্ছে কিছু সেনাবাহিনীর সদস্যরা ছিল, কিছু পুলিশ ছিল, কিছু সাংবাদিক ছিল। একদম পুরো রাস্তা ফাঁকা আমি যখন পৌঁছাই। সো আমাকে থেকে সাংবাদিকরা চলে আসছে যে ভাই আপনারা বলছেন যে এখানে নাকি আপনারা 1.5 কোটি মানুষ নিয়ে আসবেন, এখন মধ্যে কেউ নাই, আপনাকে আন্দোলন পিছিয়ে যাচ্ছেন। এটা একটা খুব বড় একটা প্রশ্ন ছিল, কারণ আমি যে কাউকে ফোনে যোগাযোগ করবো সমন্বয়কদের সাথে, বাকি সমন্বয়কদের সাথে, তাদের আমি ফোনে পাচ্ছিলাম না। আমি আসিফকে ফোন দিয়েছি, ফোনে পাচ্ছি না, কাউকে ফোনে পাচ্ছি না, কারণ তখন নেট ছিল না ফোনে, অফলাইনে যোগাযোগ খুব কষ্ট করছিল। তাও আমি আল্লাহর ভরসা করে বলি যে আন্দোলন কোনোভাবে পিছিয়ে যাবে না, আমরা এখানে এখন নাই, বাট কিছুক্ষণের মধ্যে আমাদের লোক চলে আসবে, এবং আমরা সবাই সাথে নিয়ে শাহবাগ দখল করবো, পুরো বাংলাদেশ দখল করবো, এবং পুরো বাংলাদেশে কোনো স্বৈরাচারের অস্তিত্ব রাখবো না। ওইটা আল্লাহর ভরসা করে তখন ঘোষণা দিয়েছিলাম। এবং ওই সময় আমি হচ্ছে যেহেতু লোকজন নাই, আমি কী করবো, আমি হচ্ছে তখন আমাদের আন্দোলনকে যারা সমন্বয় করতেছিল, ছাত্র শিবিরের সাদিক কায়ম, SM ফরাদ, ওদের সাথে যোগাযোগ করি, শ্রীপুত্রের সাথে যোগাযোগ করি। তো তারা আমাকে বলছে তুমি এখানে থাকো, ওখানে লোকজন অবশ্যই আসবে, এবং কিছুক্ষণের পরে লোকজন পাঠাবো আমরা। সো আমি তাদের কথায় ভরসা করে ওখানে থাকি, এবং হচ্ছে আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে অর্গানিকলি। 1-2 জন, তখন কারফিউ চলতেছিল, মানুষ রাস্তায় বেরোতে পারতেছিল না। সো 1-2 জনকে আসতেছিল, এবং যারা আসতেছে তাদেরকে আমি হচ্ছে ওখানে পিজি হাসপাতালের যে গলি ছিল সেই গলিতে তাদেরকে রাখিয়েছিলাম আর কি, যে আপনারা এখানে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের লোকজন আরও আসলে আমরা সবাইকে সাথে নিয়ে শাহবাগ দখল করবো, এরকম একটা প্ল্যান ছিল। এবং হচ্ছে কারফিউ চলতেছিল, একটু পর সেনাবাহিনী এসে আমাদেরকে বলতেছে তোমরা এখান থেকে চলে যাও, নাহলে গুলি করবো, কারণ এখন কারফিউ চলতেছে, এরকম বলতেছিল। তো তারপরে সেনাবাহিনীদেরকে বিভিন্ন কথা বলে কনভিন্স করে রাখতেছিলাম। সেরকম করতে করতে প্রায় দুপুর পর্যন্ত 1-2 জনকে আস্তে আস্তে মোটামুটি 500-700 মতো লোক জড়ো হয়ে যায় শাহবাগের ওই পিজি হাসপাতালের চত্বরে, পিজি হাসপাতালের গলিতে আর কি। সো আমরা তারা হচ্ছে আবার বেশ উত্তেজিত, তারা হচ্ছে স্লোগান দিচ্ছে একটু পর, তারা এখনই এসে শাহবাগ দখল করে ফেলবে, এরকম একটা তাদের মধ্যে টেন্ডেন্সি ছিল। তো তাদেরকে বোঝাচ্ছিলাম যে ভাই আমরা 21 জন পারবো না, আমাদের লোক লাগবে আরও, এরকম করে মোটামুটি দুপুর পর্যন্ত হয়ে যায়। সো দুপুরে আমরা ওখানে জোহরের নামাজ আদায় করি শাহবাগের রাস্তায়। সো আদায় করার পরে আমাকে সিবতুল্লাহ ফোন দেয় যে আমাদের একটা মিছিল যাচ্ছে ওখানে, তুমি সমন্বয় করো। সো ফোন দেওয়া শেষে হচ্ছে দেখতে পাই এদিক থেকে একটা মিছিল শব্দ পাওয়া যাচ্ছে, বড় মিছিলের শব্দ পাওয়া যাচ্ছে। সেনাবাহিনী ওদিকে ঘুরে গেছে তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য। সেনাবাহিনী যে ওদিকে ফিরেছে, আমরা এখানে যারা লোকজন ছিলাম, আমি সবাইকে সাথে নিয়ে আল্লাহু আকবার বলে শাহবাগ চলে আসি, এবং শাহবাগ চত্বর দখল করে ফেলি। সো ওইটা ছিল আমাদের শাহবাগ দখলের। এবং শাহবাগ দখল করার পরে সেনাবাহিনী যারা ছিল তাদেরকে লোকজন ঘিরে তারা স্লোগান দিচ্ছিল। তো সেনাবাহিনী ওখানে অফিসার আমাকে সম্ভবত চিনতো, সে আমাকে ডেকে বলছে তোমাদের লোকজনকে সামলাও, আমাকে হ্যান্ডমাইকটা দিল। কারণ তখন আমাদের কাছে মাইক ছিল না, শাহবাগ যে আমি করবো আমার কাছে মাইক ছিল না। সো আমি সেনাবাহিনী যিনি মাইকটা দিয়েছি, হ্যান্ডমাইকটা, আমি তার মাইকটা নিয়ে এসে চলে আসি, এবং আমাদের আন্দোলন পরিচালনা করি। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সেনাবাহিনী একজন অফিসার আমাকে বলতেছে একটু পরে এসে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো ওইটা শুনে আমার কাছে মনে হলো যে তাহলে সামথিং ইজ হ্যাপেনিং। তার তো মানে ভাষণ দেওয়ার কথা না, হয়তো বা এখন যদি ভাষণ দেওয়া থাকে তার রাষ্ট্রপ্রধান দেবে বা হাসিনা দিবে, সেনাপ্রধান ভাষণ দেওয়ার কথা না, তার মানে হয়তো বা কিছু একটা হচ্ছে। এবং সকাল থেকে ফোন নেট ছিল না, ওই সময় থেকে ফোন নেট চলে আসছে, এবং আমরা পজিটিভ ভাইব পাচ্ছিলাম আর কি। সো এর কিছুক্ষণ পরেই শুনতে পাই হাসিনা পলায়ন করছে। সো এটা যখন আমি মাইকি ঘোষণা দিই যে ভাইয়েরা আমাদের আন্দোলন সফল হচ্ছে, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এটা যখন বলতেছি মানুষজন এত খুশি হয়েছে, মানে এত মানুষ আনন্দ করতেছে, সবাই এসে জড়িয়ে ধরতেছে, কেউ এসে হচ্ছে মানে ফুল দিচ্ছে, কেউ জড়িয়ে ধরতেছে, কেউ চুমু খাচ্ছে, কেউ হচ্ছে মানে মিষ্টি পাচ্ছে না, খেজুর নিয়ে আসতেছে। ভাই মিষ্টি পাস না, আমার তখন হচ্ছে আমার মনে পড়ে আমার ছাত্রদলের এক ভাই তখন আন্দোলনের সাথে ছিল আমার, উনি হচ্ছে কোথা থেকে খেজুর নিয়ে আসছে, যে ভাই মিষ্টি পাই নাই খেজুর খা। মানে এই যে মানুষের একটা বাদ ভাঙা আনন্দের অনুভূতি, মানে এটা আমি কোনোদিন বলবো না।
সো এটা ছিল আমার চোখে দেখা আন্দোলনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট একটা ঘটনা। দেখেন আমরা জুলাইকে যে গণ অভ্যুত্থানটা করেছি, আমাদের শুরুতে কোনো ছিল চাকরির ক্ষেত্রে বৈষম্য নিরসন, কিন্তু পরবর্তীতে যখন সারা দেশে গণমানুষ এখানে সম্পৃক্ত হয়, তখন সবাই কিন্তু চাকরির থেকে কোটা বৈষম্য দূর করার লক্ষ্য ছিল না। তখন সবার লক্ষ্য ছিল এই যে আমাদের একটা ভাইব সৃষ্টি হয়েছে যে বৈষম্য বিরোধী, এবং বৈষম্য বিরোধী মানে কি ইনসাফ ভিত্তিক। সো সবাই কিন্তু একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখার লক্ষ্য নিয়ে আন্দোলন এসেছে। মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছে, কি জন্য দিয়েছে? ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখার জন্য। সো আমরা ওইটাই চাই যে এমন একটা বাংলাদেশ আমরা কামনা করি যেখানে বৈষম্য থাকবে না, যে কোনো ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক সব কিছু হবে, এবং যেখানে কোনো মানুষকে তার মত প্রকাশের জন্য তাকে শাস্তির মুখোমুখি হইতে হবে না, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, এরকম একটা বাংলাদেশ কল্পনা করি। যে এটা আসলে খুবই দুঃখজনক একটা প্রশ্ন, কারণ সরকারের কাছে আমরা যারা চেয়েছিলাম, আমাদের প্রত্যাশা প্রাপ্তির মধ্যে গ্যাপ অনেকখানি। প্রথমত আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। যেই সরকার আমরা চেয়েছিলাম, যেই সরকার আসলে ম্যান্ডেট রক্ষা করে কাজ করতে, এরকম সরকার গঠন করতে পারিনি আমরা সরকার বসেছে এনজিও মার্কার লোকদেরকে, যারা তাদের এনজিও মার্কার চিন্তা ভাবনাতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্টেবল ছিল না, এখনও স্টেবল নাই বলতে গেলে। আজকেও শুনতে পেলাম যে ভোলা নাকি আজকেও দুটো দর্শনের ঘটনা ঘটেছে। সো আসলে এরকম সরকারের কাছে আমরা এগুলো কোনোভাবেই কামনা করি না। যেই সরকার জুলাই পরবর্তী সময় আসছে, তাদের তো উচিত ছিল জুলাইকে সামনে রেখে জুলাই ম্যান্ডেটে রক্ষা করা প্রথমত, কিন্তু এখনও পর্যন্ত গণহত্যার বিচার হয় নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত একটা আসছে, তাও এখনও দোদুল্যমান অবস্থায় আছে, এখনো জুলাই সনদ আসে নাই। সো এটা আসলে আমার কাছে মনে হয় সরকার এসব ক্ষেত্রে চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে। এরকম সরকার চাই না আমরা কোনোদিনই।